Perseverance, willingness to learn, and proper guidance are the three major factors of success. Hi everyone, it's me Rajat from the University of Dhaka. তোমাদের মধ্যে যদি পারসিভিয়ারেন্স এবং উইলিংনেস টু লার্ন এই দুটি গুণ থেকে থাকে তাহলে রেজাল্টস ক্লাসরুমে তোমাদের ওয়েলকাম। আমার এই চ্যানেলে তোমরা বাংলা, ইংলিশ, আইসিটি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের প্রথম ও দ্বিতীয় পত্রের প্রতিটি চ্যাপ্টার বা টপিক্সের উপর ধারাবাহিক লেকচার পাবে। তোমাদের একাডেমিক রেজাল্ট কিভাবে ভালো করতে পারো সে সমস্ত গাইডলাইন্স পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখো এবং আমার এই চ্যানেলটি তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। আজকে আমরা হিসাব সমীকরণ নিয়ে আলোচনা করব এবং আজকের লেকচারটি খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে তোমাদের ইন্টারনাল এক্সামে এখান থেকে এমসিকিউ কোয়েশ্চেনের পাশাপাশি সিকিউ কোয়েশ্চেনও আসবে। ইভেন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টেও কিন্তু এখান থেকে সচরাচর এমসিকিউ এসে থাকে। ওকে, তাহলে শুরু করা যাক। ফার্স্টে হিসাব সমীকরণটা হচ্ছে যে আর্থিক অবস্থার প্রকাশক, অর্থাৎ এই হিসাব সমীকরণের মাধ্যমে প্রতিষ্ঠানের যে আর্থিক অবস্থা রয়েছে তা প্রকাশ পায়। প্রতিটি লেনদেন হিসাব সমীকরণে প্রভাব ফেলে। ওকে, হিসাব সমীকরণের যে মূল সমীকরণ সেটা হচ্ছে যে A equal to L plus OE, A for assets, L for liabilities and OE for owners equity। তাহলে যদি এটাকে বাংলায় বলা হয় তাহলে হবে সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব। ওকে, সম্পদ মানে হচ্ছে যেটা প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের উদ্দেশ্যে নিয়োজিত, সেটা হচ্ছে সম্পদ। দেন দায় মানে হচ্ছে যে প্রতিষ্ঠানের উপর বাহিরের পক্ষের যেই অধিকার সেটা হচ্ছে দায়। দেন মালিকানা সত্ত্ব হচ্ছে যে প্রতিষ্ঠানের উপর মালিকের যে অধিকার থাকে সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব। এখন এই হিসাব সমীকরণের বর্ধিত রূপ হচ্ছে যে A equal to L plus C plus R minus E minus D। এতটুকু সেমই থাকে, AL সেম থাকে, কিন্তু এই যে UE মালিকানা সত্ত্বকে আমরা বিশ্লেষণ করে C plus R minus E minus D এভাবে লিখতে পারি। এখন A for assets, L for liabilities, C for capital, R for revenue, E for expense and D for drawings। এটাকে বাংলায় করলে হবে সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। এই যে এতটুকুকে বলা হয় মালিকানা সত্ত্ব, এতটুকু হচ্ছে যে মালিকানা সত্ত্ব। তাহলে যদি কখনো আমাদের মালিকানা সত্ত্ব নির্ণয় করতে বলা হয় প্রশ্নে, তাহলে মূলধনের সাথে আয় যোগ হবে, দেন মাইনাস ব্যয় হবে, দেন মাইনাস উত্তোলন। এখন এই মালিকানা সত্ত্বতে চারটা উপাদান প্রভাব ফেলে। কি? মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। দুটি উপাদান মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে এবং দুটি উপাদান মালিকানা সত্ত্বকে হ্রাস করে। অর্থাৎ যখন মূলধন এবং আয় এই দুটি বৃদ্ধি পাবে তখন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। এখন এই যে A equal to L plus OE, এখান থেকে আমরা সম্পদের পরিমাণও বের করতে পারবো, দায়ের পরিমাণও বের করতে পারবো, মালিকানা সত্ত্বের পরিমাণও বের করতে পারবো। যেমন সম্পদ 20,000 টাকা, দায় 5,000 টাকা হলে মালিকানা সত্ত্ব কত? তাহলে আমরা জানি যে A equal to L plus OE, এখানে এর পরিমাণ 20,000 টাকা, দায়ের পরিমাণ 5,000 টাকা, উই হচ্ছে আমাদের বের করতে হবে। তাহলে উই সমান সমান তাহলে উই বা মালিকানা সত্ত্ব হচ্ছে যে 15,000 টাকা। এখন আমরা লেনদেনগুলো কিভাবে হিসাব সমীকরণের উপাদানের উপর প্রভাব ফেলে সেটা আমরা আলোচনা করব। এখানে উপাদান মিনস হচ্ছে যে
হিসাব সমীকরণ হচ্ছে এ ইকুয়াল টু এল প্লাস ও ই। তাহলে এই যে এ এল ও ই এইখানে কিন্তু এই তিনটা উপাদান। এখানে 5টা লেনদেন দেওয়া আছে। 2019 সালের মে মাসের 1 তারিখ নগদ 10,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু। এখন এইগুলো এই যে হিসাব সমীকরণে উপাদানের উপর প্রভাব, এরকম কোয়েশ্চেন যদি সিকিউতে থাকে তাহলে এটা অ্যান্সার করার জন্য এরকম একটা টেবিল তোমাদের রাখতে হবে। 1 মে নগদ 10,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু। তাহলে তারিখ হচ্ছে যে 2019 মে 1। এই যে নগদ 10,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু, এখানে কোন কোন হিসাব জড়িত? একটা হচ্ছে নগদান হিসাব, এবং অন্যটি হচ্ছে যে মূলধন হিসাব। তাহলে এখানে নগদ 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার ফলে নগদ 10,000 টাকা বৃদ্ধি পেয়েছে। দ্যাট মিনস এ বৃদ্ধি এবং ই বৃদ্ধি। তাহলে এই লেনদেনটা থেকে আমরা বলতে পারি যে সম্পদ যখন বৃদ্ধি পাবে, দায় অথবা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। দেন মে 3 পাওনাদারকে 5,000 টাকা পরিশোধ। পাওনাদারকে 5,000 টাকা পরিশোধ। এখানে হিসাবগুলো হচ্ছে প্রদেয় হিসাব। প্রদেয় মানে হচ্ছে পাওনাদারের আধুনিক নাম। প্রদেয় হিসাব আরেকটা হচ্ছে যে নগদান হিসাব। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এটা লেখার সময় যেটা ডেবিট সেটাই কিন্তু ফার্স্টে লিখতে হয় এবং যেটা ক্রেডিট সেটা হচ্ছে যে পরে লিখতে হয়। তাহলে পাওনাদারকে 5,000 টাকা পরিশোধ, তার মানে হচ্ছে যে পাওনাদার হ্রাস পেয়েছে। এবং নগদ টাকার হ্রাস পাওয়ার কারণে এই হ্রাস। তাহলে এই লেনদেনটা থেকেও আমরা বলতে পারি যে সম্পদ হ্রাস পেলে দায় অথবা মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। তারপরে মের 7 তারিখ ধারে পণ্য ক্রয় 8,000 টাকা। এই যে ধারে পণ্য ক্রয় 8,000 টাকা, এটার সাথে যে হিসাবগুলো জড়িত সেগুলো হচ্ছে ক্রয় হিসাব এবং হচ্ছে যে প্রদেয় হিসাব। ক্রয় করার ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তাহলে ই হ্রাস এবং প্রদেয় হিসাবের ফলে এল বৃদ্ধি। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে মালিকানা সত্ত্ব হ্রাস পেলে দায় বৃদ্ধি পাবে। এখন মে মাসের 12 তারিখ মালিক কর্তৃক প্রতিষ্ঠানের 5,000 টাকা ব্যাংক ঋণ ব্যক্তিগতভাবে পরিশোধ। এই লেনদেনটা কিন্তু ব্যক্তিগত লেনদেন নয়, কারণ হচ্ছে যে এটার ফলে কিন্তু প্রতিষ্ঠানের উপর প্রভাব ফেলেছে, এটা ব্যবসায়িক লেনদেন। এবং মালিক যখন প্রতিষ্ঠানে কোনো ব্যয় মালিক নিজে পরিশোধ করবে তখন সেটা অতিরিক্ত মূলধন হিসেবে দেখাতে হয়। তাহলে এখানে যে হিসাবগুলো জড়িত তার একটি হচ্ছে যে
একটু হচ্ছে ব্যাংক ঋণ হিসাব, আর একটু হচ্ছে মূলধন হিসাব। তাহলে ব্যাংক ঋণ এখানে হ্রাস পেয়েছে, তার মানে এল হ্রাস এবং মূলধন বৃদ্ধি পেয়েছে, তার মানে ওই বৃদ্ধি। ওকে, এই লেনদেনটা থেকে আমরা বলতে পারি যে দায় হ্রাস পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। এখন মে মাসের 16 তারিখ নগদে মেশিন ক্রয় 20,000 টাকা। এখানে যে হিসাব জড়িত রয়েছে সেটা হচ্ছে মেশিনকে লিখতে পারি যে যন্ত্রপাতি হিসাব, আরেকটি হচ্ছে যে নগদান হিসাব। তাহলে যন্ত্রপাতি পরিমাণ এটা বৃদ্ধি পেয়েছে, মানে হচ্ছে সম্পদ বৃদ্ধি, এবং নগদ টাকা হ্রাস পাওয়ার কারণে সম্পদ হ্রাস, মানে এ হ্রাস। তাহলে এটার থেকে আমরা বলতে পারি যে একটি সম্পদ বৃদ্ধি পেলে আরেকটি সম্পদ হ্রাস পাবে। এভাবেই যখন উদ্দীপকে কতগুলো লেনদেন দেওয়া থাকবে এবং প্রশ্নে বলা থাকবে যে হিসাব সমীকরণের উপাদানের উপর প্রভাব দেখাও, তখন এমন একটা টেবল অথবা ছক এঁকে কি কি কলাম থাকবে, তারিখ, হিসাবের নাম, হিসাব সমীকরণের প্রভাব, এইভাবে তোমরা অ্যান্সার করবা। অথবা যদি এমসিকিউ আসে তাহলে এইভাবে মনে রাখবে যে কোনটা কখন বৃদ্ধি পায়, কোনটা কখন হ্রাস পায়। এখন যেই টপিকটা নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে যে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব বা টেবুলার ছক। এটা খুব খুব ইম্পর্টেন্ট এবং প্রথম অধ্যায় থেকে যে সিকিউটা আসে এক্সামে তার মধ্যে এই কোশ্চেনটা মাস্ট থাকেই, ঠিক আছে? তাহলে এই যে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও বা টেবুলার ছক আঁকো অথবা এ ইকুয়াল টু এল প্লাস ওই এটা প্রুফ করা, এইরকম একটা টেবল বা ছক অঙ্কন করতে হবে। এখানে ফার্স্টে থাকবে তারিখ নামে একটি কলাম, দেন সম্পদ নামে একটি কলাম, দায় প্লাস মালিকানা সত্ত্ব নামে একটি কলাম, দেন মন্তব্য নামে আরেকটি কলাম, এবং এই সম্পদের কতগুলো সাব কলাম থাকবে, দায়েরও থাকবে, কিন্তু মালিকানা সত্ত্বর একটাই থাকবে, মূলধন। এখন এই যে উপকলামগুলো তোমরা কিভাবে আইডেন্টিফাই করবা সেটা হচ্ছে এখানে দেখো যে এটা যে উদ্দীপকে যেই সম্পদগুলো থাকবে সেগুলো অনুসারে এগুলো করতে হবে। যেমন এখানে নগদ, দেন মেশিন মানে যন্ত্রপাতি, তারপর হচ্ছে যে ধারে পণ্য বিক্রয়, এটার বলে দেন আদার। ওকে, এখন কিভাবে সমাধান করা হবে? ফার্স্টে কি বলা আছে, 2019 সালের মের 1 তারিখ নগদ 10,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু। তাহলে তারিখ লেখা হলো নগদ 10,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু। তাহলে এখানে নগদের এখানে 10,000 টাকা এবং মূলধনের এখানে হবে 10,000 টাকা। এই যে একটা তারিখের লেনদেন আমরা এখানে লিখে ফেললাম। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে এটার ব্যালেন্সটা নির্ণয় করতে হবে। এটার ব্যালেন্সটা এখানে লিখতে হবে। যেমন এখানে 10,000 টাকাই থাকবে এবং এইখানেও 10,000 টাকা থাকবে। ওকে, এই ব্যালেন্সটা লেখার পর দেন পরবর্তী যে লেনদেন দেওয়া থাকবে সেটা লিখতে হবে। যেমন মের 3 তারিখ, এখানে কি বলা আছে যে পাওনাদারকে 5,000 টাকা পরিশোধ। তাহলে পাওনাদারকে 5,000 টাকা পরিশোধ করার ফলে নগদ 5,000 টাকা হ্রাস পেয়েছে। এই ব্র্যাকেট দিয়ে মাইনাস বোঝানো হয়। তারপর পাওনাদারের এখানেও 5,000 টাকা হ্রাস পাবে।
তারপরে হচ্ছে যে মেয়ের 7 তারিখ ধারে পণ্য ক্রয় 8,000 টাকা। এখন কাজ হচ্ছে যে আবার ব্যালেন্স নির্ণয় করতে হবে। এইখানে 10,000 থেকে 5,000 চলে গেলে থাকে 5,000, এইখানে মাইনাসের 5,000 এবং এইখানে 10,000। মেয়ের 7 তারিখ ধারে পণ্য ক্রয় 8,000 টাকা। 7 তারিখে এটা এখানে লেখা হলো। তাহলে ধারে পণ্য ক্রয় করার ফলে পাওনাদার বৃদ্ধি পাবে 8,000 টাকা। এবং মালিকানা সত্ত্ব হ্রাস পাবে 8,000 টাকা। এবং এইখানে লিখতে হবে ব্যয়। ওকে, এখন মন্তব্যের কলামে আমরা কি লিখবো সেটা হচ্ছে যে মালিকানা সত্ত্বতে যে 4টা উপাদান প্রভাব ফেলে, মূলধন, আয়, ব্যয়, উত্তোলন, এই 4টা সম্পর্কিত তথ্যই আমরা ওইখানে লিখবো। যদি ব্যয় হয় সেটা ব্যয় লিখবো, আয় হলে আয় লিখবো, মূলধন আনয়ন করলে মূলধন লিখবো বা উত্তোলন করলে উত্তোলন লিখবো। ওকে, এখন আবার কাজ হচ্ছে যে ব্যালেন্স নির্ণয় করা। এখানে 5,000 টাকা, এখানে মাইনাসের 5,000 আর প্লাসের 8,000, তাহলে থাকে 3,000 টাকা প্লাসের, এবং এইখানে থাকে 2,000 টাকা। এখন পরবর্তী তারিখ হচ্ছে যে মে 12 মালিক কর্তৃক প্রতিষ্ঠানের 5,000 টাকা ব্যাংক ঋণ ব্যক্তিগতভাবে পরিশোধ। তাহলে ব্যাংক ঋণ পরিশোধ এটা হ্রাস পাবে, টাকার অ্যামাউন্ট হচ্ছে 5,000, এবং মালিক যেহেতু এই ব্যাংক ঋণ পরিশোধ করেছে এটা হবে অতিরিক্ত মূলধন আনয়ন। এখন আবার ব্যালেন্স নির্ণয় করতে হবে এখানে। তারপরে লেনদেন হচ্ছে যে মেয়ের 16 নগদে মেশিন ক্রয় 20,000 টাকা। তাহলে নগদ টাকা হ্রাস পেয়েছে 20,000, এবং মেশিন এটা যন্ত্রপাতি কলামে 20,000 টাকা। এখন যদি আবার ব্যালেন্স নির্ণয় করা হয়, $15,000 টাকা মাইনাসের, তারপর 20,000 টাকা, এইখানে তারপর বলা আছে মে 20 ধারে পণ্য বিক্রয় 10,000 টাকা। তাহলে ধারে পণ্য বিক্রয়ের ফলে দেনাদার 10,000 টাকা বৃদ্ধি। তারপর হচ্ছে যে মালিকানা সত্ত্বের এখানে 10,000 টাকা বৃদ্ধি, এখানে লিখতে হবে আয়। এখন এইখানে থাকে মাইনাসের 15,000 টাকা, এইখানে 10,000 টাকা,
এখানে 20,000, এই পাশে মাইনাসের 5,000 টাকা, 3,000 টাকা, দেন এখানে 17,000 টাকা। এখন সম্পদের এখানে প্লাসের 10,000 প্লাসের 20,000, তাহলে প্লাসের হলো 30,000 মাইনাসের 15,000, মানে 30,000 থেকে 15,000 বাদ দিলে থাকে 15,000। এটা হচ্ছে সম্পদের এই পাশে। এবং দায় প্লাস মালিকানা সত্ত্বের এই পাশে 17,000 আর হচ্ছে যে 3,000 প্লাসের, তাহলে হলো 20,000। এখান থেকে যদি 5,000 মাইনাস করা হয় তাহলে হবে 15,000। তাহলে সম্পদ এই পাশেও 15,000 টাকা, দায় প্লাস মালিকানা সত্ত্বের এই পাশে 15,000 টাকা। এভাবে তাহলে এই পাশ আর এই পাশ সমান হয়ে গেল। এটা হচ্ছে যে হিসাব সমীকরণের প্রমাণ যে সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব। তাহলে তোমাদের যদি কোয়েশ্চেনে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব বা টেবুলার ছক এটা করতে বলে, তাহলে এইভাবে হচ্ছে যে টেবল এঁকে দেন সমাধান করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো গাইস, আজকে এতটুকু পর্যন্তই। ক্লাস সম্পর্কে তোমাদের যে কোনো অপিনিয়ন থাকলে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, এন্ড টিল দ্যাট স্টে কুল, বাই।